নমস্কার। আজ বিশ্ববিখ্যাত সাহিত্যিক মাক্সিম গোর্কির জন্মদিন। এই শুভক্ষণে আমরা চিন্তন থট অফ টুডে থেকে মিলিত হয়েছি সেই মহান ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করবার জন্য। আজকের এই আলোচনায় আমরা পেয়েছি শিক্ষক সুব্রত সেন মহাশয়কে, যে তার জীবন সম্পর্কে, তার কাজ সম্পর্কে আলোকপাত করবেন। নমস্কার। চিন্তন থট অফ টুডের কর্তৃপক্ষকে আমার কৃতজ্ঞতা জানাই, আর শ্রোতা বন্ধুদের ধন্যবাদ জানাই এই আলোচনায় আজকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। যদি কেউ প্রশ্ন করেন যে পৃথিবীর সব থেকে বেশি পঠিত উপন্যাস কোনটি, উপন্যাস মানেই হচ্ছে পৃথিবীর সব থেকে বেশি ভাষায় অনুবাদ হয়েছে যে উপন্যাস এবং পৃথিবীর সব থেকে বেশি বিকৃত উপন্যাস, বিক্রি না হলে তো হবে না, সেই উপন্যাসটি হচ্ছে ম্যাক্সিম গোর্কির মা। এখন এই মা উপন্যাসটি, মাদার, এই উপন্যাসটি পৃথিবীর অজস্র ভাষায় অনুবাদ হয়েছে, বাংলা ভাষাতেও অনুবাদ হয়েছে। সম্ভবত নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় তিনি এই উপন্যাসটি প্রথম বাংলা ভাষায় অনুবাদ করেন এবং এটি প্রকাশিত হয়েছিল নজরুল ইসলাম এবং মুজফফর আহমেদ সম্পাদিত লাঙল পত্রিকায়। লাঙল পত্রিকায় এটা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। আরও অনেকে বাংলা অনুবাদ করেছেন মায়ের, তবে অত্যন্ত সুখপাঠ্য একটি অনুবাদ হচ্ছে পুষ্পময়ী বসুর করা অনুবাদ। পুষ্পময়ী বসু আমাদের এই শহরের বহরমপুরের মহারানী কাশীশ্বরী গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন। তো যাই হোক, আমরা সকলেই ম্যাক্সিম গোর্কিকে জানি মা উপন্যাসের লেখক হিসেবে, যদিও আরো অজস্র গল্প উপন্যাস। আমি বলতে যাচ্ছিলাম যে মা উপন্যাস সম্পর্কে আমরা বেশি কম বেশি সকলে একটু পরিচিত। তো আপনাকে সেটাই বলছিলাম যে ওনার তো মা উপন্যাসের অন্যতম উপন্যাস, এছাড়াও তো ওনার আরো সৃষ্টি আছে, বা এই যে সৃষ্টি তিনি করেছেন, এই সৃষ্টির পেছনে রয়েছে তার একটা জীবন। সেই জীবনের দিক নিয়ে যদি একটু আলোচনা। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে শিল্পীর সৃষ্ট শিল্পের মধ্যে যদি শিল্পীর ভাবনা চিন্তা, তার জীবন দর্শন, তার গতি প্রকৃতি, সেই দেশের অবস্থা, দেশের অবস্থা তো শিল্পীর ভাবনা চিন্তার উপরে প্রভাব ফেলে। হ্যাঁ, ফলে শিল্পীর ভাবনা চিন্তার গতি প্রকৃতি যদি না জানা যায় তাহলে সেই শিল্প বৃথা। ফলে ম্যাক্সিম গোর্কির যে অজস্র সৃষ্টি, ছোট গল্প লিখেছেন প্রচুর, উপন্যাস লিখেছেন, নাটক লিখেছেন, এই সমস্ত সৃষ্টির মধ্যেই ছড়িয়ে আছে তার জীবনের অভিজ্ঞতা, সেই সময়কালের তার যে মাতৃভূমি রাশিয়া, সেই রাশিয়ার যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা, এই সমস্ত কিছু তার সৃষ্টির মধ্যে জড়িয়ে আছে। এখন বলছি যে সেই সময়ের রাশিয়ার যে অবস্থা, রাজনৈতিক অর্থনৈতিক, যেটা আপনি এখন বললেন আর কি, সেইটা নিয়ে যদি অল্প কথায় কিছু বলেন তাহলে যা একটু বুঝতে সুবিধা হয় যে ওনার ওই যে কালজয়ী উপন্যাস মা, আরো যে নানাবিধ সৃষ্টি, তার পেছনে যে প্রেরণা হিসাবে যে রাশিয়ার অবস্থা সেটা। হ্যাঁ, আসলে ওনার পিতৃদত্ত নাম ছিল আলেক্সি ম্যাক্সিমোভিচ পেসকভ। একদম শৈশবে ওকে ডাকা হতো আলিওসা বলে। 4 বছর বয়সে শিশু আলিওসার বাবা মারা যান। তারপর তার মা তাকে নিয়ে আসেন তাদের দাদু দিদিমার, আলিওসার দাদু দিদিমার বাড়িতে। সেখানে তারা বসবাস করতে থাকেন। এখন একটা গল্প বলি, মজার না, একটু দুঃখেরই বলতে হয়। আলিওসার বাবা যখন মারা যান, তখন তাকে যখন সমাধিস্থ করা হচ্ছে, তখন সেই সমাধিস্থলে সেই যে গর্তটা খোঁড়া হয়েছে, সেখানে কয়েকটা ব্যাঙ লাফালাফি করে খেলে বেড়াচ্ছিল। আলিওসার বাবার কফিনটা যখন নামানো হয় নিচে,
তখনও সে ব্যাঙগুলো ওখানে খেলে বেড়াচ্ছিল। তারপরে তার উপর মাটি ফেলা হয়, মাটি চাপা দিয়ে সমাধি স্থান সমান করে দেওয়া হয়। আলিয়সার ঠাকুমা নয়, দিদিমা, আলিয়সার মায়ের মা, তিনি আলিয়সাকে বলেন যে বাছা একটু কাঁদলে তোর মনটা হালকা হবে। তা আলিয়সা বলে যে আমার যে কান্না পাচ্ছে না দিদিমা। তো ঠিক আছে বাছা, তোর যদি কান্না না পায় তবে কাঁদিস না। সেই দিনই সন্ধ্যাবেলা, রাতের বেলা দিদিমাকে এসে সে বলে, আচ্ছা দিদিমা, ওই যে ব্যাঙগুলো ওই গর্তের ভেতর খেলা করে বেড়াচ্ছিল, ওগুলো কি মারা যাবে? দিদিমা বলেন, হ্যাঁ বাছা, ওগুলো মারা যাবে। তা এই শুনে আলিয়সার খুব মন খারাপ হয়। মানে মারা যাবে মানে কবরের ওই গর্তটার ভেতরে ব্যাঙগুলো খেলা করে বেড়াচ্ছিল। তো সে তার উপরে মাটি চাপা পড়ে স্বভাবতই। তো ব্যাঙগুলো মাটি চাপা পড়ে মারা যাওয়ারই কথা। এই ব্যাঙেদের মৃত্যু নিয়ে তার মনের মধ্যে একটা বেদনার সৃষ্টি হয়। ঠিকই। তা এখন কতটা সেনসিটিভ এবং আলিয়সা খুব কথা কম বলতো, কারণ শৈশবকাল থেকেই যখন তার জ্ঞান হয়নি তখনই সে বুঝে গিয়েছিল যে সে অনাথ। তার মা তাকে স্কুলে ভর্তি করে দেন, তারপর তার মা আবার নতুন করে বিয়েও করেন। বিয়ে করে তার মা দাদু দিদিমার বাড়িতে কম দিনই থাকতেন, বেশিরভাগ সময় তার নতুন শ্বশুরালয়ে থাকতেন, ফলে মাকে বিশেষ পায়নি। আলিয়সা পেয়েছিল শুধু তার দিদিমাকে। দিদিমা তার সঙ্গে গল্প করতেন, রূপকথার গল্প শোনাতেন। হ্যাঁ, তার যা কিছু স্নেহ, মায়া, মমতায়, তার সবই আলিয়সা পেয়েছিল তার দিদিমার কাছ থেকে। হয়তো দিদিমার কাছে শোনা সেই রূপকথার গল্পের ভেতরেই তার পরবর্তীকালে লেখক হয়ে ওঠার বীজ নিহিত ছিল। তা যখন আলিয়সার 10 বছর বয়স, তখন তার মা মারা যায়। মায়ের মৃত্যুর পর বাড়িতে থাকলো 2 বৃদ্ধা, আলিয়সার দাদু দিদিমা আর আলিয়সা নিজে। আলিয়সার দাদুর একটা রং তৈরির ছোট্ট কারখানা ছিল, সেই কারখানা ভালো চলতো না, ফলে অর্থাভাব, দারিদ্র এসব নিত্য সঙ্গী ছিল তাদের পরিবার। আর আলিয়সার দাদু আলিয়সাকে প্রায়শই বেদম প্রহার করত। একবার তো সেই প্রহারের চোটে সে অজ্ঞান হয়ে যায়। দিদিমার দীর্ঘ শুশ্রূষায় সে কোনো রকমে বেঁচে ওঠে। আর একবার তার মামারা কেউ আলিয়সাকে পছন্দ করতো না। মামারা থাকতো আলাদা জায়গায়, দাদু দিদিমার বাড়িতে থাকতো না, কিন্তু মামারা ওই দাদু দিদিমার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য খুব উদ্গ্রীব ছিল এবং আলিয়সাকে তারা একদম পছন্দ করতো না। আলিয়সাকে তারা মেরে ফেলবার চেষ্টা করে। একবার বরফ জমা একটা পুকুরে, একটা গর্তের মধ্যে তাকে ফেলে দেওয়া হয় আলিয়সাকে। সে পুরো বরফের স্তর, তার তলায় হিমশীতল জলের মধ্যে আলিয়সা দীর্ঘক্ষণ ছটফট করে চেষ্টা করতে থাকে কি করে উপরে উঠে আসা যায়। যাই হোক, দীর্ঘক্ষণ বাদে নিজের চেষ্টায় সে যখন উপরে উঠে আসে তখন তার সর্বাঙ্গ সাদা হয়ে গেছে। তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। পুলিশ কিন্তু সন্দেহ করে কেউ তাকে ঠেলে ফেলে দিয়েছে। আলিয়সাকে বারবার পুলিশ জিজ্ঞাসা করে যে কে তোমাকে ঠেলে ফেলে দিয়েছে। আলিয়সা যেহেতু বারবার বলে যে না, আমি নিজেই পা পিছলে পড়ে গিয়েছিলাম, সে মামাদেরকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করায়। এই হচ্ছে আলিয়সার চরিত্র কিভাবে একটু একটু করে গড়ে উঠছে। যাই হোক, আমি যেটা বলছিলাম যে 10 বছর বয়সে আলিয়সার মা মারা যায়। তখন তার দাদু তাকে এসে বলেন যে এবার তুমি পথ দেখো বাছা, তোমাকে খাওয়ানোর সামর্থ্য আর আমাদের নেই। 10 বছরের বালকের পড়াশোনায় ইতি ঘটল, মাথার উপর আশ্রয়টুকু চলে গেল। সে বিশাল বিপুল পৃথিবীতে নিঃসঙ্গ একটা বালক, সে বেরিয়ে পড়লো একটা ঝোলা কাঁধে। এরপর সে নানা কাজে যুক্ত হয়েছে। জুতোর কারখানায় কাজ করেছে, বেঁচে থাকার জন্য তাকে কঠোর সংগ্রাম করতে হয়েছে সেই 10 বছর বয়সে। মানে এই যে তার সংগ্রাম মুখর জীবনটার সাথে কিন্তু পড়াশোনার সেভাবে মানে মানে প্রথাভিত্তিক যে পড়াশোনা, একাডেমিক যে প্রথাগত যে পড়াশোনা, তার ছেদ হয়ে গেছে, সম্পূর্ণভাবে ছেদ হয়ে গেছে। তারপরে আর সে কোনো মানে শিক্ষা প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক লেখাপড়া করবার সুযোগ না। তখন তো তার নিজের জীবন কি করে চালাবে? হ্যাঁ, জীবন সংগ্রাম খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য। ওই যে বললাম যে জুতোর দোকানে সে কাজ করেছে, তারপরে নকশা আঁকার কাজ করেছে, জাহাজ ঘাটায় গেছে, সেখানে একটা স্টিমবোট ডোবরি, সেই ডোবরিতে সে বাসন ধোয়ার কাজ করেছে।
এই বাসন ধোয়ার এবং যেখানেই সে কাজ করেছে মালিকের হাতে তাকে প্রবল প্রহার এবং লাঞ্ছনা তাকে সহ্য করতে হয়েছে। মানে তখনকার রাশিয়ার অবস্থাটাই সেই। তখনকার রাশিয়ার পরিস্থিতিটা সেই রকমই ছিল। আমি আসবো সে কথায়। হ্যাঁ। তো যাই হোক, আমি ডোবরি জাহাজের স্টিম বোটের কথা বলছি, যেটা এইখানে কাজ করতে করতেই সে একটা মানে স্বর্ণখনির সন্ধান পেল। ওই স্টিম বোটের এক কোণে উদম ঘরে রাখা ছিল ট্রাঙ্ক ভর্তি বই। সেই বইয়ের সন্ধান আলিওসা পেল। আলিওসা আর বলা যায় না, কারণ আলিওসা এই নামটা তার সমাপ্তি ঘটে গিয়েছে আর কি, যখন সে বাড়ি ছেড়ে বেরিয়ে আসে 10 বছর বয়সে। তারপর তাকে সবাই আলেক্সি বলে ডাকত। ফলে এখন আমরা বলবো কাজ করেছে সর্বত্রই। হ্যাঁ, কৈশোরকালটাতে তার নাম ছিল আলেক্সি, ফলে আমরা তাকে এখন আলেক্সি বলেই ডাকবো। তো আলেক্সি পেল একটা স্বর্ণখনির সন্ধান, ট্রাঙ্ক ভর্তি বই। সেই বইয়ে সেই ট্রাঙ্ক ভর্তি বই, সেখানে সে পেল হচ্ছে জার্মান কবি হাইনের কবিতা, সে পেল লেরমন্তভ তার লেখা, চেখভের লেখা, গোগোলের লেখা, পুশকিনের লেখা, টলস্টয়ের লেখা, শেক্সপিয়ারের লেখা, এমনকি ফরাসি লেখক ফ্লবেয়ার, মতাশার গুরু যাকে বলা হয়, ফ্লবেয়ার তার লেখা। তা এই সমস্ত অজস্র গ্রন্থ সে গোগ্রাসে পাঠ করতে থাকে। এই পাঠ করতে করতেই মানে কাজও করছে, তার সাথে পড়াশোনাটাও করছে, কারণ তার তো কাজটা করতেই হচ্ছে। এই যে আলেক্সি ম্যাক্সিমোভিচ পেসকভ এইভাবে কাজ করতে 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 এই হাইনের কবিতা পড়ে একদিন সে খুবই মানে দুঃখ বোধ হয়, তার জীবনে তার খুবই হতাশা আসে এবং সে একটা রিভলভার জোগাড় করে নদীর তীরে মধ্যরাতে সে নিজের বুকে গুলি করে আত্মহত্যা করবার বাসনায়। সেই বুলেটে তার ফুসফুসে ছিদ্র হয়। তারপর হাসপাতালে গিয়ে বহু চিকিৎসা করা হয়, ডাক্তারদের কোনো আশা পাওয়া যায়নি সে বাঁচবে, এমন কোনো ধারণাই কারো ছিল না। কিন্তু সে বেঁচে ওঠে। বেঁচে ওঠার পর 24 বছর বয়স যখন তার, তখন তিফলিস, রাশিয়ার বিখ্যাত একটা শহর তিফলিসের একটা প্রতিষ্ঠিত সংবাদপত্র, সেই সংবাদপত্রের সম্পাদকের দপ্তরে একটা গল্প এসে পৌঁছয়। সেই গল্পটা পাঠ করে সম্পাদকের ভালো লাগে এবং সম্পাদক সেই গল্পটা তার পত্রিকায় ছাপতে মনস্থ করেন, কিন্তু গল্পটা কোথাও খুঁজে লেখকের কোনো নাম পাওয়া যায় না। তখন সম্পাদক লেখককে ডেকে পাঠান। সেই লেখক সেই পত্রিকা দপ্তরে এসে সম্পাদকের সামনে বসে নাম লেখেন। সেই গল্পের লেখকের নাম হচ্ছে ম্যাক্সিম গোর্কি। অর্থাৎ এই যে শৈশবের আলিওসা নয়, কৈশোরের আলেক্সি নয়, এমনকি তার পিতৃদত্ত যে নাম আলেক্সি ম্যাক্সিমোভিচ পেসকভ তাও নয়, তার নামকরণ হলো ম্যাক্সিম গোর্কি। নিজেই গ্রহণ করলেন ম্যাক্সিম গোর্কি। গোর্কি কথাটার মানে হচ্ছে তিক্ত, তেতো। এই যে আলেক্সি ম্যাক্সিমোভিচ পেসকভ থেকে ম্যাক্সিম গোর্কি হয়ে ওঠা, এই হয়ে ওঠার মধ্যে যে জার্নি, এই জার্নির মধ্যেই ম্যাক্সিম গোর্কির বেদনাতিক্ত জীবনের ইতিকথা লুকিয়ে আছে। তো এই তেতো নামকরণ, এই তিক্ত নামকরণ, এই নামকরণ তার জীবনের অভিজ্ঞতার নির্যাস থেকেই এসেছে। 24 বছর বয়সে তিনি প্রথম গল্প লিখলেন, সেই পত্রিকায় প্রকাশিত হলো তার প্রথম গল্প। গল্পটার নাম হচ্ছে মাকার চুদ্রা। গল্পটার নাম মাকার চুদ্রা, এই হচ্ছে ওর প্রথম গল্প। এবার এই যে গল্পের প্রেক্ষাপট, হ্যাঁ, সাহিত্যিক হয়ে ওঠার পেছনের কথা। 1968 সালে ম্যাক্সিম গোর্কি জন্ম নিয়েছিলেন, আমি আগেই বলেছি, নিঝনি নভগোরদ নামে রাশিয়ার একটি গ্রামে। সেই সময় রাশিয়ার অবস্থা কেমন ছিল? রাশিয়া ছিল সামন্ততন্ত্র অধ্যুষিত একটা দেশ, মূলত কৃষি নির্ভর। শিল্প ছিল, কিন্তু তা পরিমাণে খুব কম। ফলে সামন্ততান্ত্রিক শোষণও ছিল, আবার পুঁজিবাদী শোষণও ছিল। জারের শাসিত রাশিয়া, জার ছিল সম্রাট রাশিয়ার, ভয়ঙ্কর নিপীড়ন। গরিব মানুষ জারের শোষণে আরো দরিদ্র হচ্ছে, অভিজাত যারা তারা আরো ধনী হচ্ছে। এবং এই দরিদ্র
দারিদ্র আর কি, দারিদ্র একটা জনসমাজকে যে কত নিচে নামিয়ে দিতে পারে তার উৎকৃষ্ট দৃষ্টান্ত ছিল রাশিয়া। রাশিয়ার জনসমাজের মধ্যে ভয়াবহ পশ্চাৎপদতা, কুসংস্কারাচ্ছন্নতা, তার দৃষ্টান্ত আমরা গোর্কির জীবন আলোচনায় সেই নিচতা, সেই হীনতা, সেই কুসংস্কারাচ্ছন্নতা, সেই পশ্চাৎপদতার কতগুলি নিদর্শন আমরা দেখতে পাবো। যে সামাজিক অবস্থাটা তার একটা ছবি কিন্তু তার পাশাপাশি মানুষের মধ্যে শোষণ যত বাড়ে তত সেই শোষণের বিরুদ্ধে বিদ্রোহের প্রবণতাও তো মানুষের মনের মধ্যে বাড়ে। কথাতে আছে দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ সামনের দিকে এগোতে চায়। ফলে বিদ্রোহ, বিপ্লব মানুষের মধ্যে গুপ্ত সমিতি গড়ে তুলে জারের শাসনের বিরুদ্ধে লড়াই। এসব গুপ্ত সমিতি আমাদের দেশে যেমন স্বাধীনতা তার পূর্ব যুগে, হ্যাঁ, যেমন গুপ্ত সমিতি ছিল, যুগান্তর সমিতি, অনুশীলন সমিতি ইত্যাদি গুপ্ত সমিতি, সেরকম রাশিয়াতেও অনেক গুপ্ত সমিতি ছিল। লেনিনের দাদা সেই গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন, আলেকজান্ডার। তিনি বোমা নিক্ষেপ করেছিলেন জারের দিকে এবং তার ফাঁসি হয়। লেনিন তো পরবর্তীকালে তার দাদার ফাঁসির প্রতিশোধ আমি নেব এই প্রতিজ্ঞা করেছিলেন এবং প্রতিশোধ তিনি নিয়েছিলেন, গোটা জারের শাসনকে একেবারে বিনাশ করে নতুন এক সমাজ ব্যবস্থা গড়ে তোলার মধ্যে দিয়ে। তা ম্যাক্সিম গোর্কিও ক্রমে ক্রমে এই ধরনের সমস্ত গুপ্ত সমিতির সঙ্গে আস্তে আস্তে জড়িত হয়ে পড়েন। পরে তিনি যখন একটি রুটির কারখানায় কাজ করছেন, সেই সময় মানে একদিকে পড়াশোনা চলছে, লেখালেখি চলছে, অন্যদিকে মানে জীবন জীবিকার জন্য যে লড়াই সেটা চলছে, তার সাথে সাথে আবার রাশিয়ার যে অবস্থা তাকে পরিবর্তন করার জন্য যে সেই সময় সমিতি, তাতে সেই সংগ্রামে উনি অংশগ্রহণ করেছেন। সারাদিন সেই রুটির কারখানার অজস্র কাজ, সেই কাজের মধ্যে রুটি যে ঝুড়িতে নিয়ে যাওয়া হতো, সেই ঝুড়ির তলায় গোপনে আগুনের আখরে লেখা বিপ্লবের ইস্তেহার তা তিনি বহন করে নিয়ে গিয়ে সেই গুপ্ত সমিতির বিপ্লবী যারা তাদের হাতে তুলে দিতেন এবং সারাদিনের কর্মক্লান্ত শরীরে মধ্যরাতে মোমবাতি জেলে একটা কাঠের প্যাকিং বাক্সের উপরে বই রেখে তিনি পড়তেন। শেক্সপিয়ার, ভলতেয়ার, ফ্লবেয়ার, হাইনে, এইসব যা বলেছি আর কি, চেখভ, রাশিয়ার টলস্টয়, পুশকিন, গোগোল, এদের সাহিত্য। এবং আস্তে আস্তে এইভাবে চলতে 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 প্রথমে তিনি রাশিয়ার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীকালে তিনি বলশেভিক পার্টিতে যুক্ত হন এবং তার সঙ্গে লেনিনের পরিচয় হয়। লেনিনকে নিয়ে তিনি লেখেন ও তার লেখা গ্রন্থ রয়েছে লেনিনের সম্পর্কে লেখা। লেনিনের সঙ্গে তার মতবিরোধও হয়েছিল, এটাও আমাদের স্বীকার করতে হবে যে বিপ্লবের প্রাথমিক পর্যায়ে যে একটা মানে মানে বিপ্লব মানে একটা বড় বড় তন্ত্রকে ভেঙে ফেলতে হচ্ছে, তার জন্য বিপ্লবের একটা জোর লাগে, একটা শক্তি লাগে, একটা শক্তি প্রয়োগ করতে হয়, এই শক্তি প্রয়োগ করতে হয়। এই শক্তি প্রয়োগ করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে যা কিছু ভেঙে ফেলার উপযুক্ত নয় তাকেও ভেঙে ফেলা হচ্ছে। হ্যাঁ, বিপ্লবের প্রথম দিকে যে অরাজকতা সর্বত্রই ঘটে থাকে, একটা পরিবর্তনের সময়, ফরাসি বিপ্লবের সময় ঘটেছিল, অজস্র মানুষকে গিলোটিনে হত্যা করা হয়েছিল, তাদের মধ্যে সকলেই কি অপরাধী ছিল না? হ্যাঁ, তা সেই রকম রাশিয়ার বিপ্লবেও কিছু অরাজকতার সৃষ্টি হয়েছিল, কিছু লাইব্রেরি পোড়ানো হয়েছিল, বিশ্ববিখ্যাত পেন্টিং সেগুলি ভেঙে ফেলা হয়েছিল, এরকম সমস্ত কিছু ঘটনা ঘটেছিল, যা নিয়ে গোর্কি অত্যন্ত অসন্তুষ্ট হয়েছিলেন এবং লেখালেখি করেছিলেন। লেনিনের সঙ্গে তার এই নিয়ে অনেক মতপার্থক্যও ঘটে। যাই হোক, পরবর্তীকালে তিনি আবার এই বিপ্লবের সঙ্গে যুক্ত হয়ে পড়েন 1905 সাল। হ্যাঁ, তার আগে গোর্কি বেরিয়ে পড়েছেন ভ্রমণে, ঝোলা কাঁধে নিয়ে। যখন তিনি নিজের বুকে গুলি করবেন, তারপরেই হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পরেই তিনি একটা ঝোলা কাঁধে নিয়ে রাশিয়া ভ্রমণে বেরিয়ে পড়লেন। সে বিশাল বিস্তৃত রাশিয়ার স্টেপ ভূমি, রাশিয়া হচ্ছে পৃথিবীর সব থেকে বড় দেশ, বিশাল বিস্তৃত ভূখণ্ড, তার স্টেপ ভূমি, তার গ্রামাঞ্চল, তার শিল্পাঞ্চল, সে বিশাল ভূখণ্ড, হাজার হাজার মাইল, দুটো বছর এক টানা গোর্কি ভ্রমণ করেছে।
এবং এই সময় তার সঙ্গে এক বিপ্লবীর আলাপ হয়। তার সঙ্গে তিনি একটি গ্রামে একটি বাড়িতে একসঙ্গে থাকতে শুরু করেন। সেই বাড়িতে একদিন মধ্যরাতে জোরদারেরা আগুন লাগিয়ে দেয়। সেই বাড়ির চিলেকোঠার জানলা দিয়ে গোর্কি লাফিয়ে পড়ে কোনো রকমে নিজের প্রাণ বাঁচান। তারপরে দেখা যায় যে তিনি শোনেন যে কোনো একটা গ্রামে সৈন্যরা কৃষকদের উপরে গুলি চালিয়েছে, অজস্র কৃষক মারা গেছেন এবং সেই গ্রাম সম্পূর্ণ জনশূন্য হয়ে গেছে। গোর্কি সেখানে যান খোঁজখবর নিতে। সৈন্যরা তাকে ধরে, তাকে প্রশ্ন করতে থাকে যে তুমি কে, তুমি আগন্তুক, তোমাকে তো চেনা, তুমি তো এলাকার মানুষ নও। তখন গোর্কি বলেন যে আমি রাশিয়াকে জানতে বেরিয়েছি, আমি গোটা রাশিয়া ভ্রমণ করছি, আমি রাশিয়াকে জানতে বেরিয়েছি। যাই হোক, সৈনিকদের সন্দেহ হয়, তারা তাকে গ্রেপ্তার করে। অজস্রবার গোর্কিকে পুলিশের হাতে, সৈন্যদের হাতে, জারের সৈন্যদের হাতে গ্রেপ্তার হতে হয়েছে। অজস্রবার তাকে নির্বাসিত হতে হয়েছে, তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, অন্য দেশে আশ্রয় নিতে হয়েছে। এইভাবে তার জীবন এক অদ্ভুত, বিচিত্র, বর্ণময় তার জীবন। তা এইভাবে ঘুরে 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 1905 সালে সেই খাদ্যের দাবিতে শ্রমিকদের মিছিল, লাখো লাখো শ্রমিক জারের উইন্টার প্যালেসের দিকে মিছিল করে যাচ্ছে। সেদিনটা ছিল রবিবার। শ্রমিকেরা খাদ্য চাই, খাবার চাইছে, নিরীহ নিরস্ত্র মিছিল। খাদ্যের বদলে জারের উইন্টার প্যালেস থেকে, জারের সৈন্যদের বন্দুক থেকে ছুটে এলো ঝাঁকে ঝাঁকে বুলেট। অজস্র শ্রমিক, হাজার হাজার শ্রমিক রক্তাক্ত, হতাহত হয়ে লুটিয়ে পড়ল। সেই ব্লাডি সানডে গোর্কির বুকের ভেতরে গেঁথে ছিল আজীবন। সে 1905 সালেই বিপ্লব শুরু হয়, কিন্তু সেই বিপ্লব ব্যর্থ হয়। জারের পুলিশ তাকে নৃশংসভাবে সেই বিপ্লবকে দমন করে। যাই হোক, তারপরে আস্তে 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 সময় কাটে। গোর্কি তিনি বিপ্লবের কাজে আত্মনিয়োগ করেছেন, বলশেভিজমের কাজে তিনি আত্মনিয়োগ করেছেন। তার জীবন চলছে, কখনো তিনি গ্রেপ্তার হচ্ছেন, কখনো ছাড়া পাচ্ছেন। যখন ছাড়া পাচ্ছেন তখন কাজ করছেন, যখন গ্রেপ্তার হচ্ছেন তখন জেলখানায় বসে লেখালেখি করছেন। আবার তাকে নির্বাসনে পাঠানো হচ্ছে, তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন, আবার ফিরে আসছেন। এইভাবে কাটতে থাকে। এই করতে করতে এলো 1914 সাল, প্রথম বিশ্বযুদ্ধ। 14টা দেশ। মানে তার সৃষ্টি নিয়ে যদি এবার একটু বলেন, মানে এই যে সৃষ্টি নিয়ে বলবো, কিন্তু সৃষ্টির কর্ম, মানে এই যে তার একটা জীবন, এই যে মানে প্রথম বিশ্বযুদ্ধের প্রাক মুহূর্ত পর্যন্ত 1905 সাল বা তার আগে থেকে তিনি যে জীবনটা যাপন করেছেন, তার মধ্যে লেখাপত্র তার কি ছিল না ছিল। যাই হোক, সেটা বলার আগে আমি একটা ছোট্ট গল্প বলছি। ছোটবেলায় গোর্কিকে একবার চার্চের এক পাদ্রির কাছে কনফেশন দিতে হয়েছিল, অর্থাৎ পাপের স্বীকারোক্তি। মানে এটা খ্রিস্ট ধর্মে আছে আর কি। ধর্মে আছে এটা। সেই স্বীকারোক্তি দিতে হয়েছিল। তো পাদ্রি তাকে প্রশ্ন করছেন, গুরুজনদের কথা তুমি মেনে চলো? আলেক্সি বলছেন না। পাদ্রি বলছেন না বলে পরের জিনিস নাও? আলেক্সি বলছেন নি। পাদ্রি বলছেন খেলায় বাজি রেখে পয়সা অপচয় করো? আলেক্সি বলছেন হ্যাঁ করি। ভীষণ রেগে পাদ্রি বললেন নরকেও ঠাঁই হবে না তোমার। দিয়ে হঠাৎ আস্তে করে সে পাদ্রি জিজ্ঞাসা করলেন, গোপন ইস্তেহার করেছো? গোর্কি বিস্মিত হয়ে, মানে আলেক্সি, সে তখন কিশোর, বিস্মিত হয়ে বললেন আগে। বলি বেআইনি বইপত্র পড়েছো কখনো? আগে না, পড়িনি। যাও, তোমার সমস্ত অপরাধ মাফ হয়ে গেল। এই যে ছোট্ট ঘটনাটা, না না, এই যে ছোট্ট ঘটনাটা, এই ঘটনা থেকে আমরা রাশিয়ার পরিবেশ পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে পারি। অর্থাৎ সমস্ত অপরাধ মাফ হয়ে গেল। যে কিনা জুয়ো খেলছে, যে কিনা চুরি করছে, যে কিনা গুরুজনদের কথা অমান্য করছে, এই অপরাধগুলো যে ঘটাচ্ছে, এই অপরাধগুলো যে ঘটাচ্ছে, এই সমস্ত অপরাধ মাপ, এই সমস্ত অপরাধ নয় যদি তুমি বিপ্লবের কাজের সঙ্গে সম্পর্ক না রাখো। অর্থাৎ একমাত্র অপরাধ হচ্ছে বিপ্লবের কাজের সঙ্গে সম্পর্ক রাখাটাই হচ্ছে অপরাধ। তুমি চুরি করতে পারো, তুমি জুয়ো খেলতে পারো,
তুমি গুরুজনদের অমান্য করতে পারো, সব করতে পারো। হ্যাঁ, অর্থাৎ ধর্মযাজকরা কতখানি বিপ্লব বিরোধী এবং জারের শাসনের অনুগামী ছিল, এই ঘটনা তার দৃষ্টান্ত হিসেবে আমাদের সামনে আসতে পারে। এই যে গোর্কির জীবনে যে এই সমস্ত ছোটবেলার শৈশব কৈশোরের এই যে ইতিকথা, তার যে লড়াই সংগ্রাম দুঃখ যন্ত্রণার কথা, এই সমস্ত কথা আমরা জানতে পারি তার লেখা আত্মচরিতমূলক ট্রিলজির মধ্যে দিয়ে। ওই যে তুমি বলছিলে না যে লিখেছেন সময়কালের, 1913-14 সাল, এই সময় তিনি ওই ট্রিলজির প্রথম খণ্ডটা লিখলেন, মাই চাইল্ডহুড। আচ্ছা, 1916 সালে তিনি লিখলেন ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ যখন তিনি ভ্রমণ করছেন রাশিয়ার বিস্তীর্ণ ভূখণ্ড, 1916 সালে তিনি লিখলেন ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে 1923 সালে তিনি লিখলেন মাই ইউনিভার্সিটিস, আমার বিশ্ববিদ্যালয় সমূহ। এই এখানে বিশ্ববিদ্যালয় বলতে কি বলছে? বিশ্ববিদ্যালয় মানে জীবনের পাঠশালা। আচ্ছা, বইটার বাংলায় হয়েছে জীবনের পাঠশালা। তা এই যে তার আত্মচরিতমূলক ট্রিলজি, এই ট্রিলজি তিনি এই সময়কালে রচনা করেছেন। তা আমি আগেই বলেছি যে বিপ্লবের চারণ কবি, তিনি প্রথমে সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, পরবর্তীকালে তিনি বলশেভিজমের সঙ্গে যুক্ত হন, লেনিনের সঙ্গে তার যোগাযোগ হয়, লেনিনের সঙ্গে মত বিনিময় হয়, পরবর্তীকালে সে মত পার্থক্যের কথা আরো পরে আসবে। এই করতে করতে 1914 সাল চলে আসে, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। তো রাশিয়ার অবস্থা তো খুব ছিন্ন ভিন্ন, যাচ্ছে তাই। তো প্রথম বিশ্বযুদ্ধ 14টা দেশ রাশিয়াকে আক্রমণ চলছে। খাদ্যাভাব, খাদ্য, বস্ত্র, আশ্রয় কিছু নেই, ছিন্ন ভিন্ন একটা দেশ, মানে নরক সদৃশ একটা দেশ। সেই অবস্থায় 1917 সালে লেনিন ডাক দিলেন বিপ্লবের। তো এই অবস্থায় বিপ্লব এবং প্রথম বিশ্বযুদ্ধ, অবস্থা কি যখন লেনিন বিপ্লবের ডাক দিচ্ছেন? তখন ম্যাসিভগোর্কি সে বিপ্লবের সঙ্গে আছেন, লেনিনের সহযোগী, বলশেভিক পার্টির সঙ্গে আছেন তিনি, লেনিনের সহযোগী তিনি তখন। কারণ তখন রাশিয়া আক্রান্ত, রাশিয়া 14টা দেশ রাশিয়াকে আক্রমণ করেছে, বহিঃশত্রুর আক্রমণ, 14টা দেশ, একটা দুটো। তারপরে রয়েছে প্রতিবিপ্লবী যারা কুলাক যোদ্ধার সম্প্রদায়, তাদের রাশিয়ার আভ্যন্তরীণ বিদ্রোহ, সেই বিদ্রোহ চলছে ডেনিকিনের নেতৃত্বে, আরো সব অনেক নাম আছে। তো সেই ভয়াবহ, মানে ভেতরে বাইরে ভয়াবহ আক্রমণ, ছিন্ন ভিন্ন রাশিয়া, তার মধ্যে শ্রমিকরা বিপ্লবে অংশগ্রহণ করেছে, কৃষকরা লেনিনের ডাকে বিপ্লবে অংশগ্রহণ করেছে, এমনকি সৈনিক, তাদেরকেও লেনিন আহ্বান জানিয়েছেন বিপ্লবে সামিল হতে। তারাও বন্দুক ঘুরিয়ে ধরেছে জারের শীতপ্রাসাদের দিকে। এইরকম একটা পরিস্থিতি 1917 সাল বিপ্লব সমাধান হলো। বিপ্লব সমাধান হলো মানে বিপ্লবী যোদ্ধা, হ্যাঁ, এবং তার সঙ্গে তার লেখালেখিও চলছে। এবং এই পিরিয়ডের পরে, এই পিরিয়ড চলাকালীনই তিনি দেশে থাকতে পারেন, তাকে চলে যেতে হয়েছিল বিদেশে। তিনি মা লিখেছিলেন আমেরিকাতে বসে। কিন্তু মা নাটকের যে প্রেক্ষাপট, সে তো রাশিয়ার শ্রমিক শ্রেণীর লড়াই সংগ্রামের প্রেক্ষাপট। এবং মা নাটকের বৈশিষ্ট্য, মায়ের যে চরিত্রটা, যে সে স্বামীর অত্যাচারে চুপ থাকতেন, হ্যাঁ, স্বামীর অত্যাচারে উনি চুপ রয়েছেন, ভীরু মহিলা, নীরব, ভীরু, কুসংস্কারাচ্ছন্ন, পশ্চাৎপদ চিন্তায় আচ্ছন্ন একজন মহিলা, মানে রাশিয়ার মেয়েদের একজন জনপ্রতিনিধি যেমন ছিলেন, একবারে সেই সমাজের রাশিয়ার নারীরা যেমন ছিল, সেই নারী সমাজের একটা মূর্ত প্রতিনিধি ছিলেন হচ্ছে পাভেলের মা। কিন্তু মজাটা এইখানে মা উপন্যাসের, যে সেই ভয়, সেই কুসংস্কারাচ্ছন্নতা, সেই পশ্চাৎপদতা ভেঙে ফেলে রাশিয়ার বিপ্লবী শ্রমিক শ্রেণীর কাছের মানুষ, সহযোগী হয়ে ওঠা, পাভেলের মা থেকে
সমস্ত রুশ জনসমাজের মা হয়ে। শোষিত জনসমাজের মা হয়ে ওঠা, বিপ্লবী। সর্বজনীন মা হয়ে ওঠা, এই হচ্ছে মাদার উপন্যাসের বৈশিষ্ট্য। মাদার উপন্যাসের নাম মা কেন? এই যে একজন ব্যক্তির মা থেকে পাভেলের ভালো মন্দ, পাভেলের যাতে ক্ষতি না হয়, পাভেল যাতে ভালো থাকে, আগলে রাখা, হ্যাঁ, পাভেল নিজের সন্তানকে আগলে রাখা, সেই জায়গা থেকে গোটা রাশিয়ার সমস্ত শোষিত নিপীড়িত মানুষের মা হয়ে ওঠা, সর্বজনীন জননী সত্তা অর্জন করা, এই হচ্ছে মা উপন্যাসের বৈশিষ্ট্য। যাই হোক, আমরা প্রায় শেষ করে ফেলেছি। গোর্কি এই বিপ্লবের কাজ করতে 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 একটা সময় ভীষণ অসুস্থ হয়ে পড়ে। স্বাস্থ্যোদ্ধারের জন্য তাকে ইতালিতে চলে যেতে হয়। ইতালিতে তিনি মানে প্রায় এই যে ইতালিতে যাচ্ছেন, সেটা কি ওনাকে কেউ পাঠাচ্ছে? পাঠাচ্ছেন, উনি নিজেই যাচ্ছেন। নিজেই যাচ্ছে। হ্যাঁ, কে পাঠাবে? উনি নিজেই স্বাস্থ্যোদ্ধারের জন্য যাচ্ছেন। ততদিনে উনি একজন খ্যাতিমান লেখক, ওটাই বলতে ততদিনে যাচ্ছিলাম। চেকভ তাকে সেটাই, পরামর্শ সেটাই, দিচ্ছেন হ্যাঁ। নাটক লেখার জন্য। মানে নিজের চেষ্টাতে তিনি মানে একটা জায়গায় চলে গেছেন। একটা জায়গায় চলে গেছেন। হ্যাঁ, ততদিনে তিনি একজন খ্যাতিমান লেখক, খ্যাতিমান রাশিয়ার লেখক। শ্রমিক শ্রেণীর কাছে, রাশিয়ার অনুজ সাহিত্যিকদের কাছে তিনি প্রেরণা। একজন মানুষ হিসাবে, একজন মানুষ সাহিত্যিক হিসেবে, একজন লড়াকু মানুষ হিসেবে, হ্যাঁ, একজন মানে স্বার্থগন্ধহীন হ্যাঁ, মানুষ হিসেবে, বিপ্লবী হিসেবে, সব দিক থেকেই আর কি। তো তিনি স্বাস্থ্যোদ্ধারের জন্য ইতালিতে যেতে বাধ্য হন। ইতালিতে তিনি বেশ কয়েক বছর ছিলেন। অবশেষে 1928 সালে স্তালিনের আহ্বানে তিনি আবার স্বদেশে প্রত্যাবর্তন করেন এবং সোভিয়েত সরকার তাকে বিপুল সমাদরে গ্রহণ করে, সংবর্ধনা জানায় এবং তার যে জন্মগ্রাম বিপ্লবীর সন্তান তো। একদমই তাই, তো বিপ্লবীর নিজনি নবগরদ, যেটা তার জন্মগ্রাম, সেই নিজনি নবগরদের নামকরণই হয় গোর্কি নামে। এবং গোর্কির নামে সোভিয়েত সরকার 5টা সাহিত্য পুরস্কার প্রচলন করে। লেনিনের সঙ্গে তার যোগাযোগ হয়, লেনিনের সঙ্গে মত বিনিময় হয়। পরবর্তীকালে সে মত পার্থক্যের কথা আরো পরে আসবে। এই করতে করতে 1914 সাল চলে আসে, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। তো রাশিয়ার অবস্থা তো খুব ছিন্ন ভিন্ন অবস্থা, যাচ্ছে তাই। তো প্রথম বিশ্বযুদ্ধ 14টা দেশ রাশিয়াকে আক্রমণ করে। জ্বলছে রাশিয়া, তখন একদম জ্বলছে। খাদ্যাভাব, খাদ্য, বস্ত্র, আশ্রয় কিছু নেই, ছিন্ন ভিন্ন একটা দেশ, মানে নরক সদৃশ একটা দেশ। একদম একদম একদম। সেই অবস্থায় 1917 সালে লেনিন ডাক দিলেন বিপ্লবের। তো এই অবস্থায় বিপ্লব এবং প্রথম বিশ্বযুদ্ধ, তখন অবস্থা কি যখন লেনিন বিপ্লবে ডাক দিচ্ছেন? তখন ম্যাসিভ গোর্কি সে বিপ্লবের সঙ্গে আছেন। তো সেটাই লেনিনের সহযোগী, বলশেভিক পার্টির সঙ্গে আছেন তিনি, লেনিনের সহযোগী তিনি তখন। কারণ তখন রাশিয়া আক্রান্ত, রাশিয়া 14টা দেশ রাশিয়াকে আক্রমণ করেছে, বহিঃশত্রুর আক্রমণ, 14টা দেশ, একটা দুটো। তারপরে রয়েছে প্রতিবিপ্লবী যারা কুলাক যোদ্ধার সম্প্রদায়, তাদের রাশিয়ার আভ্যন্তরীণ বিদ্রোহ, সেই বিদ্রোহ চলছে ডেনিকিনের নেতৃত্বে, আরো সব অনেক নাম আছে। হ্যাঁ, তো সেই ভয়াবহ, মানে ভেতরে বাইরে ভয়াবহ আক্রমণ, ছিন্ন ভিন্ন রাশিয়া, তার মধ্যে শ্রমিকরা বিপ্লবে অংশগ্রহণ করেছে, কৃষকরা লেনিনের ডাকে বিপ্লবে অংশগ্রহণ করেছে, এমনকি সৈনিক, তাদেরকেও লেনিন আহ্বান জানিয়েছেন বিপ্লবে সামিল হতে। তারাও বন্দুক ঘুরিয়ে ধরেছে জারের শীতপ্রাসাদের দিকে। এইরকম একটা পরিস্থিতি 1917 সাল বিপ্লব সমাধান হল। বিপ্লব সমাধান হলো মানে এখানে একজন বিপ্লবী, একজন যোদ্ধা, বিপ্লবী যোদ্ধা। হ্যাঁ, এবং তার সঙ্গে তার লেখালেখিও চলছে। এবং এই পিরিয়ডের পরে, এই পিরিয়ড চলাকালীনই তিনি দেশে থাকতে পারেন, তাকে চলে যেতে হয়েছিল বিদেশে। তিনি মা লিখেছিলেন আমেরিকাতে বসে। কিন্তু মা নাটকের যে প্রেক্ষাপট, সে তো রাশিয়ার শ্রমিক শ্রেণীর লড়াই সংগ্রামের প্রেক্ষাপট। এবং মা নাটকের বৈশিষ্ট্য, মায়ের যে চরিত্রটা, যে সে স্বামীর অত্যাচারে চুপ থাকতেন। হ্যাঁ, স্বামীর অত্যাচারে উনি চুপ রয়েছেন, ভীরু মহিলা, নীরব ভীরু, কুসংস্কারাচ্ছন্ন, পশ্চাৎপদ চিন্তায়
আচ্ছন্ন একজন মহিলা, রাশিয়ার মানে রাশিয়ার মেয়েদের একজন যেন প্রতিনিধি যেমন ছিলেন, একবার সেই সমাজের রাশিয়ার নারীরা যেমন ছিল সেই নারী সমাজের একটা মূর্ত প্রতিনিধি ছিলেন হচ্ছে পাভেলের মা। কিন্তু মজাটা এইখানে মা উপন্যাসের, যে সেই ভয়, সেই কুসংস্কার আচ্ছন্নতা, সেই পশ্চাৎপদতা ভেঙে ফেলে রাশিয়ার বিপ্লবী শ্রমিক শ্রেণীর কাছের মানুষ, সহযোগী হয়ে ওঠা, পাভেলের মা থেকে সমস্ত রুশ জনসমাজের, শোষিত জনসমাজের মা হয়ে ওঠা, সর্বজনীন মা হয়ে ওঠা, এই হচ্ছে মাদার উপন্যাসের বৈশিষ্ট্য। মাদার উপন্যাসের নাম মা কেন? এই যে একজন ব্যক্তির মা থেকে পাভেলের ভালো মন্দ, পাভেলের যাতে ক্ষতি না হয়, পাভেল যাতে ভালো থাকে, হ্যাঁ, পাভেল নিজের সন্তানকে আগলে রাখা, সেই জায়গা থেকে গোটা রাশিয়ার সমস্ত শোষিত নিপীড়িত মানুষের মা হয়ে ওঠা, সর্বজনীন জননী সত্তা অর্জন করা, এই হচ্ছে মা উপন্যাসের বৈশিষ্ট্য। যাই হোক, আমরা প্রায় শেষ করে ফেলেছি। গোর্কি এই বিপ্লবের কাজ করতে 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 একটা সময় ভীষণ অসুস্থ হয়ে পড়ে। স্বাস্থ্যোদ্ধারের জন্য তাকে ইতালিতে চলে যেতে হয়। ইতালিতে তিনি মানে ইতালিতে যাচ্ছেন, সেটা কি ওনাকে কেউ পাঠাচ্ছে? পাঠাচ্ছেন, নিজেই যাচ্ছেন। নিজেই যাচ্ছেন, হ্যাঁ, কে পাঠাবে? উনি নিজেই স্বাস্থ্যোদ্ধারের জন্য যাচ্ছেন। ততদিনে উনি একজন খ্যাতিমান লেখক, ওটাই বলতে ততদিনে চেকভ তাকে পরামর্শ দিচ্ছেন নাটক লেখার জন্য। মানে নিজের চেষ্টাতে তিনি মানে একটা জায়গায় চলে গেছেন। হ্যাঁ, ততদিনে তিনি একজন খ্যাতিমান লেখক, রাশিয়ার শ্রমিক শ্রেণীর কাছে, রাশিয়ার অনুজ সাহিত্যিকদের কাছে তিনি প্রেরক, একজন মানুষ হিসেবে, একজন লড়াকু মানুষ হিসেবে, হ্যাঁ, একজন মানে স্বার্থবন্ধহীন মানুষ হিসেবে, বিপ্লবী হিসেবে, সব দিক থেকেই আর কি। তো তিনি স্বাস্থ্যোদ্ধারের জন্য ইতালিতে যেতে বাধ্য হন। ইতালিতে তিনি বেশ কয়েক বছর ছিলেন। অবশেষে 1928 সালে স্তালিনের আহ্বানে তিনি আবার স্বদেশে প্রত্যাবর্তন করেন এবং সোভিয়েত সরকার তাকে বিপুল সমাদরে গ্রহণ করে, সংবর্ধনা জানায় এবং তার যে জন্মগ্রাম একদমই তাই, নিজনি নভগরদ, যেটা তার জন্মগ্রাম, সেই নিজনি নভগরদের নামকরণই হয় গোর্কি নামে এবং গোর্কির নামে সোভিয়েত সরকার 5টা সাহিত্য পুরস্কার প্রচলন করে এবং তারপরে অজস্র লেখা উনি লিখেছেন। চেকভের অনুরোধ, টলস্টয়, চেকভ, এদের সঙ্গে ওর যোগাযোগ হয়, কমিউনিকেশন ঘটে। যে কথা তুমি বলছিলে যে গোর্কির লেখাপত্র নিয়ে, তো আন্তন চেকভের অনুরোধে তিনি নাটক লেখাও শুরু করেন। তার প্রথম নাটক হচ্ছে ফিলিস্তিন। মা তো উপন্যাস, মানে তাহলে এই উপন্যাসটাকে তো নাট্যরূপ দেওয়া হয়েছিল কি? অজস্র পৃথিবীর বিভিন্ন দেশে মা উপন্যাসটাকে অবলম্বন করে সিনেমা হয়েছে, নাটক হয়েছে, অজস্র নাটক। নিজেদের মতো করে সবাই নাট্যরূপ, আমাদের বহরমপুর শহরে ছান্দিক মা উপন্যাস থেকে নাটক করেছে। Officer, yes sir. Search inside. Yes sir. কি শীত পড়েছে বাবা, কি শীত পড়েছে। গেল কোথা? পরিষ্কার করে দে, দে মা, পরিষ্কার করে দে মা, দে বাবা, পরিষ্কার করে দে। ধুলো ঝেড়ে দে, এত কাদা ধুলো লেগেছে কেন? কেন লেগেছে? এ পতাকা তো আপোষের পতাকা নয়, এ তো দালালির পতাকা নয়, এতে আমার সন্তানদের রক্ত লেগে আছে, তাই না মা? আমার পাভেলের। তোমাদের যদি মনে হয় লাল পতাকার দিন শেষ হয়ে গেছে, তোমাদের যদি মনে হয় এ পতাকা বইতে লজ্জা করছে, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। আমি 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 বই পতাকা। আমার ছেলে আমায় শিখিয়েছে, জানিস তো ইলিশ, আমার ছেলে আমায় শিখিয়েছে, মা না না না, দুনিয়াটাকে শুধু ব্যাখ্যা করলে চলবে না মা, এ দুনিয়াটাকে
আঙুল বদলে দিতে হবে। লেখকের অনুরোধে তিনি নাটক লেখার চেষ্টা শুরু করেন। তার প্রথম নাটক হচ্ছে ফিলিস্তিন। কিন্তু ফিলিস্তিন লিখে তিনি খুব তৃপ্ত ছিলেন না, তার ভেতরে একটা অতৃপ্তি, একটা অশান্তি কাজ করছিল। তারপর অবশেষে তিনি লিখলেন সেই ঐতিহাসিক নাটক, যে নাটকটার নাম হচ্ছে দ্য লোয়ার ডেপথস। সেটা আমাদের বাংলাতেও, যেটা উৎপল দত্ত নিচের মহল নামে অনুবাদ করে, উৎপল দত্তেরই পরিচালনায় সেটা তার লিটল থিয়েটার গ্রুপ থেকে তিনি অভিনয় করেছেন। নিচের মহল একটা বিখ্যাত নাটক। নিচের মহল আসলে ওই ম্যাক্সিম গোর্কির দ্য লোয়ার ডেপথস এই নাটকেরই বঙ্গীকরণ আর কি। তা তখন রাশিয়ার যে সব থেকে শ্রেষ্ঠ নাট্যমঞ্চ, সেই নাট্যমঞ্চে সেই দ্য লোয়ার ডেপথস অভিনীতও হয়। সেটা কিন্তু জারের আমলে সেটা অভিনীত হয়েছিল। তখন জারের পুলিশ চারিদিকে ছেয়ে ফেলেছিল যে এই নাটক অভিনয় করতে দেবে না, বা এই নাটক থেকে কি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে যেতে পারে সেই আশঙ্কা। কিন্তু সেই নাটক চলাকালীন 8 বার এই নাটকের নাটককারকে মঞ্চে উঠতে হয়েছিল, হাততালির ঝড় হয়ে গিয়েছিল। সেই নাট্য দর্শক, শ্রমিক শ্রেণীদের মধ্যে থেকেই বেশিরভাগ নাট্য দর্শক সেখানে উপস্থিত ছিল। তারা মুহুর্মুহু হাততালি দিয়েছে এবং নাট্যকারকে বারবার দেখছে। লেখার শুরুটা অনেক আগে, জারের আমলেই তিনি নাটক শুরু করেছিলেন। চেকভের অনুরোধে তার প্রথম নাটক লেখা। চেকভ তো মূলত নাটককার ছিলেন এবং রাশিয়ার অন্যতম শ্রেষ্ঠ নাটককার হচ্ছে আন্তন চেকভ। 1936 সালে 68 বছর বয়সে যখন গোর্কি মারা যান, আর 60 সালে উনি সোভিয়েত ইউনিয়নে ফিরে এসেছেন, অর্থাৎ 8 বছর তিনি রাশিয়াতে শেষ দিকে ছিলেন আর কি। এই 8 বছর সময়কালে তিনি অজস্র গল্প, উপন্যাস, নাটক লিখেছেন। অজস্র সংবাদপত্র তিনি সম্পাদনা করেছেন। নতুন অনুজ লেখক, তাদেরকে তিনি অনুপ্রেরণা দিয়েছেন, তাদেরকে তিনি উৎসাহিত করেছেন এবং সাহিত্যে সমাজতান্ত্রিক বাস্তবতা, এই যে একটা একটা থিওরি আর কি, সাহিত্যের একটা তত্ত্ব, সেই সমাজতান্ত্রিক বাস্তবতার প্রবর্তনও করেছিলেন ম্যাক্সিম গোর্কি। ম্যাক্সিম গোর্কির লেখাতে আমরা দেখি যে দুঃখ যেন ধাত্রীর মতো জীবনকে বুকে করে আছে, অথচ তার মধ্যেই সৌন্দর্যের প্রতি আকাঙ্ক্ষার একটা আকাঙ্ক্ষার দিক, সৌন্দর্যের প্রতি, জীবন যাতে সুন্দর হয়, জীবন যাতে যন্ত্রণামুক্ত হয়, সেই আকাঙ্ক্ষাও যেন সঙ্গীতের সুরের মতো ভেসে ওঠে তার গল্প, সাহিত্যকর্মের মধ্যে। সেই সময় খুব খারাপ ছিল ম্যাক্সিম গোর্কির সময়। আজকেও সময় খুব খারাপ, আজকে গোটা পৃথিবী জুড়েই সময় খুব খারাপ। যদিও কোনো নিকষ কালো রাত্রি নিষ্প্রভাত হয় না, তবু আমরা দেখতে পাচ্ছি যে গোটা পৃথিবী জুড়ে সাম্রাজ্যবাদের দাপাদাপি, এক মেরু বিশ্ব। আমরা দেখতে পাচ্ছি যে গোটা দেশে যুদ্ধ পরিস্থিতি চলছে গোটা পৃথিবী জুড়ে, এবং মার্কিন সাম্রাজ্যবাদের দাদাগিরিও আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি আমাদের গোটা দেশটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই সাম্রাজ্যবাদের কাছে পদানত হওয়ার প্রবণতা। আমরা দেখতে পাচ্ছি সাম্প্রদায়িকতা, জাতি বিদ্বেষ, বর্ণবিদ্বেষ, নারীর প্রতি সীমাহীন বঞ্চনা এবং অত্যাচার, এবং তার সঙ্গে সঙ্গে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, কর্মহীনতা, এই ঘৃণা এবং বিদ্বেষের ভয়াবহ অশুভ ছায়া গোটা দেশকে বিস্তার, গোটা দেশের বুকে একটা অশুভ ছায়া বিস্তার করে আছে। তো এইরকম পরিস্থিতি, তবু আমার মনে হয় যে গোর্কি তার সাহিত্যে যা বলে গিয়েছিলেন, ইট উইল পাস অ্যাওয়ে, এ রাত্রি প্রভাত হবে না, এই গোর্কির কথা আমরা বিশ্বাস করেই আমাদের আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ।